ওই মিটিং এ আমাদের খলিল সাহেব, আমাদের উপদেষ্টা খলিলুর রহমান, তিনি জানিয়েছেন নভেম্বরের 21, 23, 24 ও 26 তারিখে আনআইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের, পাকিস্তানের আইএসআই 2 জন, উলফা ভারতের উলফা বিদ্রোহীদের 4 জন, লস্করি তৈয়বার 2 জন, জামাতের 2 জন, এই মোট 11 জনের মৃত্যু হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতির ভিতর দিয়ে বাংলাদেশ চলছে। সাথে থাকুন, আমাদের কাছে কোনো রিপোর্ট আসার সাথে সাথে আপনারা জানতে পারবেন। তবে শীঘ্রই নেত্রী ডাক আসছে, প্রস্তুত থাকুন প্রিয় দেশবাসী। এদেশ আমার, আপনার সবার, দেশটাকে রক্ষা করতে হবে। আজ 1 ডিসেম্বর 2025। আপনারা জানেন কাতারের দোহাতে যে মিটিং হয়েছে, সেই মিটিং সকল হিসাব ওলটপালট করে দিয়েছে ডক্টর ইউনূসের। দোহা মিটিং এ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সেখানে উপস্থিত ছিল দোহা কাতারের পররাষ্ট্র দপ্তরের পর্যবেক্ষক দল, কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ উপদেষ্টা এবং গোয়েন্দা বিভাগের প্রধান, ইউরোপিয়ান ইউনিয়নের রাজনৈতিক বিভাগের প্রতিনিধি দল, সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবের প্রতিনিধি দল, জাতিসংঘের শান্তিরক্ষা দপ্তরের পর্যবেক্ষক দল, আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান এবং তার সেক্রেটারি, ভারতের সরকারি প্রতিনিধি দল এবং গোয়েন্দা প্রতিনিধি দল। এখানে আলোচনা হয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের আসন্ন নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে। আলোচনা হয় আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা আছে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য। আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে সেই বিষয়ে আলোচনা হয় দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক সংকট সমাধানে বিশ্ব নেতৃবৃন্দের কি চিন্তা সেগুলোর উপর। আলোচনা হয় বাংলাদেশে স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা কি। আলোচনা হয় বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান এবং দক্ষিণ এশিয়া নিরাপত্তা এবং সংকট সমাধানের পথ নিয়ে। আলোচনা হয় রাজনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং সকল দলকে রাজনীতি করার সমান সুযোগ। আওয়ামী লীগের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নেওয়ার কথা বলা হয়। সেখানে বলা হয় নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য বাংলাদেশে নির্বাচনকালীন প্রশাসন যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে সেটি নিশ্চিত করতে হবে। এগুলোর উপর ভিত্তি করে এবং আজ 1 ডিসেম্বর ডোনাল্ড ট্রাম্পের অফিস থেকে বাংলাদেশ সরকারের সাথে যোগাযোগ করা হয়। এর ফলাফলে 1 ডিসেম্বরে একটি জরুরি মিটিং ডাকা হয়েছে আজ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদে। সেখানে উপদেষ্টা পরিষদে খলিলুর রহমান সাহেব দোহা মিটিং এর আপডেট ব্রিফিং করবেন এবং এই অবস্থা আমাদের কি করণীয় সেটা তিনি তুলে ধরবেন। আগামী 2 সপ্তাহের মধ্যে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি বিশেষ সূত্রে, এবং এটাও জানতে পেরেছি যে ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হচ্ছে, এই নির্বাচন দেয়া হবে এইসব কথা আরো 2 সপ্তাহ বলা হবে, কিন্তু আলটিমেটলি ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং এই নির্বাচন হবে 2026 সালে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণ এবং সেই নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। এই মাসেই ফিরে আসছেন জননেত্রী শেখ হাসিনা, তিনি প্রধানমন্ত্রী হিসেবে ফিরবেন এবং বাকি পরিস্থিতি আপনারা কয়েকদিনের মধ্যেই জানতে পারবেন। নিশ্চিত থাকুন এই বিজয়ের মাসে বিজয়ের বেতন উড়াবে আওয়ামী লীগ। আপনারা জানেন যে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় আওয়ামী লীগকে বাদ দিয়ে, তাহলে সাংঘাতিকভাবে ব্লাড শেড ঘটবে, রক্তের বন্যা বয়ে যাবে। এটা আন্তর্জাতিক বিশ্ব সবাই বুঝতে পেরেছে এবং তারা এই ভাবের নির্বাচন হতে দেবে না, এই জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। আপনারা জানেন জননেত্রী শেখ হাসিনার যে বিচারের রায় দেওয়া হয়েছে, যে সোকল্ড আইসিটি কল্ডে বিচার হয়েছে বলে বলা হচ্ছে, এই বিচারে ইন্টারন্যাশনাল অবজারভার রাখা হয়নি, এই বিচারে আন্তর্জাতিক কোনো নিয়ম মানা হয়নি বলে বিভিন্ন দেশ আলোচনা করছে এবং বিভিন্ন মিডিয়ায় সেগুলো বলা হচ্ছে। এই বিচার ব্যবস্থার উপরে, এই রায়ের উপরে অবজেকশন জানিয়েছেন আফ্রিকান ইউনিয়ন, ইউরোপিয়ান ইউনিয়ন, ওআইসি, রাশিয়া, চীন, ভারত, ইউএসএ, কানাডা, ইংল্যান্ড সহ বহু দেশ। এই জন্য এই বিচার এই আদালত শীঘ্রই বন্ধ হয়ে যাবে বলে আমরা বিশ্বস্ত সূত্রে জানতে পেরেছি। সরকার মহা গেড়াকলে পড়ে গেছে, এখন এখান থেকে কিভাবে বের হবে সেটা তারা জানেন। গতকাল ডোনাল্ড ট্রাম্পের অফিসে ওয়াশিংটন ডিসিতে সেখানে আলোচনা হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের মেসেজ নিয়ে আগামী সপ্তাহে ঢাকায় যাচ্ছেন যুক্তরাষ্ট্র সরকারের বিশেষ প্রতিনিধি, আমি নামটা এখন প্রকাশ করলাম না, আমার তার নাম আছে। তিনি ঢাকায় যে যুক্তরাষ্ট্র সরকারের বক্তব্য বলবেন যে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে নিরপেক্ষ নির্বাচন হতে হবে এবং এই নির্বাচন আন্তর্জাতিকভাবে যেন গ্রহণযোগ্য হয় এবং নির্বাচনকালীন প্রশাসন যেন নিরপেক্ষ
ভূমিকা রাখে, এগুলো নিশ্চিত না হলে এবং আওয়ামী লীগ সহ বাংলাদেশে নিবন্ধিত সকল দল অংশগ্রহণের সুযোগ না পেলে যুক্তরাষ্ট্র এই নির্বাচন গ্রহণযোগ্য করবে না, প্রত্যাখ্যান করবে। এই বার্তা নিয়ে আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বিশেষ প্রতিনিধি ঢাকায় যাচ্ছেন। তার 2-3 সপ্তাহ পরে মানে ডিসেম্বরের লাস্ট উইকে অথবা জানুয়ারির প্রথম দিকে নতুন চার্জ ডে অ্যাফেয়ার্স ঢাকায় যাচ্ছেন একই বার্তা নিয়ে, এবং সেভাবেই বাংলাদেশের রাজনীতি পরিচালিত হবে। আপনারা জানেন বাংলাদেশের রাজনীতি আর রাজনীতিবিদদের হাতে নেই, এখানে বিশ্বের অনেক দেশ ইনভলভ হয়ে গেছে, এখানে অনেক খেলা জড়িত, অনেক হিসাব জড়িত। দক্ষিণ এশিয়ার এই অঞ্চলে কোনোভাবে ধর্মীয় জঙ্গিবাদের উত্থান হতে দেবে না সারা বিশ্ব। আফগানিস্তান নিয়ে তারা নানান সমস্যা আছে, বাংলাদেশে এমনটা হলে দক্ষিণ এশিয়া কন্ট্রোলের বাইরে চলে যাবে, এটা তারা হতে দেবে না। তাই খুব দ্রুত দেখবেন ড্রাস্টিক অ্যাকশন শুরু হবে। অলরেডি শুরু হয়ে গেছে সীমান্ত এলাকাগুলোতে ভারতের অ্যাকশন শুরু হয়ে গেছে, এবং সেগুলোর মাধ্যমে একটি বার্তা এই সরকারের কাছে পৌঁছে গেছে। এরকম অবস্থায় তারা ততদিন পর্যন্ত ভারত জানিয়ে দিয়েছে, যতদিন পর্যন্ত বাংলাদেশে নির্বাচন শেষ না হবে ততদিন পর্যন্ত ভারতের এবং বাংলাদেশের সীমান্তে ভারতের সৈন্যবাহিনী থাকবে। আপনারা নিশ্চয়ই জেনেছেন ইতিমধ্যেই ড্রোন হামলা হয়েছে কুমিল্লা আখাউড়া সীমান্তে, সিলেটের তামাবিল সীমান্তে, আসাম ত্রিপুরা সীমান্তে, মিয়ানমার এবং বাংলাদেশ সীমান্তে। এখানে আবারও ড্রোন হামলা হবে 3 থেকে 6 ডিসেম্বর রাত্রের দিকে এই হামলা হবে। এখানে বাংলাদেশ টোটাল এই বর্ডারে সৈন্য নিয়োগ করেছে 12,621 জন, আর ভারত এখানে সৈন্য নিয়োগ করেছে 2.5 লাখের মতো। এবং ভারত সম্পূর্ণ রণসাজে সজ্জিত, সম্পূর্ণ যুদ্ধের জন্য যত রকম গোলাবারুদ, যত রকম আগ্নেয়াস্ত্র দরকার, ভারত তার সবই জড়ো করেছে আমাদের বর্ডারে। তো এই 3 থেকে 6 ডিসেম্বর পর্যন্ত রংপুর এবং চট্টগ্রামের বর্ডারে আক্রমণ হবে। তো এই জন্য এলাকাবাসীকে সাবধান করে দেওয়া হয়েছে বর্ডার এলাকা থেকে তারা যেন একটু দূরে থাকে এই সময় 6 তারিখ পর্যন্ত। তা আপনারা জানেন দোহা এবং দিল্লি, ওয়াশিংটন, ঢাকা এদের মধ্যে নানান আলোচনা চলছে, এখন টান উত্তেজনা চলছে। অন্তত 12টি জঙ্গি ক্যাম্প ইমিডিয়েটলি ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে বাংলাদেশকে। এগুলো না হলে ভারত নিজেই অ্যাটাক করবে, এটা তারা পরিষ্কার বলে দিয়েছে। গত এপ্রিল থেকে 3 থেকে 4 বার খলিল সাহেব দোহায় গিয়েছেন, কাতারের দোহায়, এবং মিটিং হয়েছে আমেরিকার গোয়েন্দা বাহিনী, ভারতের গোয়েন্দা বাহিনী, ভারত সরকার, আমেরিকার সরকার, দোহা কাতার সরকার, সৌদি এবং ইউরোপিয়ান ইউনিয়নের গোয়েন্দা সংস্থার সাথে। একটা বড় ধরনের থ্রেটের মধ্যে আছে বাংলাদেশ, এই জন্য উপদেষ্টা পরিষদের মিটিং আজ 1 ডিসেম্বর হবে। সেখান থেকে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো জানা যাবে যে কোনো সময়। আপনারা জানেন বাংলাদেশ থেকে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে আইএসআই এবং তুর্কিস্তানের সবাইকে ঢাকা ত্যাগ করতে বলা হয়েছে। পাকিস্তানের আইএসআই 17 জন এবং কয়েকজন পাকিস্তানি সেনা অফিসার, তাদেরকে ঢাকা ত্যাগ করে 2 থেকে 3 ডিসেম্বরের মধ্যে পাকিস্তানে ফিরে যাওয়ার জন্য এই দোহা মিটিং থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে। এবং তুর্কিস্তানের যে 57 জন বিশেষজ্ঞ আছেন যারা ড্রোন তৈরি এবং ড্রোন বিষয়ক বিশেষজ্ঞ, তাদেরকে অনতিবিলম্বে এই 3 ডিসেম্বরের আগে ঢাকা ত্যাগ করার বা বাংলাদেশ ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে। ওই মিটিং এ আমাদের খলিল সাহেব, আমাদের উপদেষ্টা খলিলুর রহমান, তিনি জানিয়েছেন নভেম্বরের 21, 23, 24 ও 26 তারিখে আনআইডেন্টিফাইড ড্রোন দিয়ে বাংলাদেশে হামলা হয়েছে এবং এ পর্যন্ত 11 জনের মৃত্যু হয়েছে। যাদের মৃত্যু হয়েছে তাদের ভেতরে একজন তুর্কিস্তানের, পাকিস্তানের আইএসআই 2 জন, ভারতের উলফা বিদ্রোহীদের 4 জন। এবং যে কোনো মুহূর্তে জনবিস্ফোরণ ঘটবে। শুধুমাত্র যেহেতু সেনাবাহিনী এখনো বাইরে আছে এবং এই অবৈধ সরকারের আজ্ঞাবহ হিসেবে এখনো কাজ করছে, আমরা সেই রাষ্ট্রের সর্বশেষ জায়গার প্রতি তো আমাদের এখনো সম্মান আছে। এখনো যে একটা বিষয় যে সার্বভৌমত্বের প্রতীক, তাদের সাথে তো আমরা যুদ্ধ করতে চাই না, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করতে চাই না। কিন্তু তারা কতদিন এই অবৈধতাকে প্রশ্রয় দিবে? আজকে এই অবৈধতাকে প্রশ্রয় দেওয়ার সীমা যেখানে অতিক্রান্ত হচ্ছে, আমাদের কিন্তু বাঁধ ভেঙে গেলে সেখানে বাংলাদেশে গৃহযুদ্ধের চাইতে খারাপ অবস্থা হবে। এবং আমরা সেই প্রস্তুতি কিন্তু রেখেছি। আওয়ামী লীগ নেতাকর্মীরা প্রতিবাদের সর্বোচ্চ পর্যায়ে কি করতে হবে সেটা খুব ভালো করেই জানে। আমাদের
কাছে সেই প্রস্তুতিটা শতভাগ আছে, কিন্তু আমরা বাংলাদেশকে যুদ্ধ পর্যায়ে নিতে চাই না। আমরা চাই বিচার, আমরা চাই সুষ্ঠু গণতন্ত্র, আমরা চাই সকলের ভোটাধিকার। আপনি আমাকে মানে ব্যান করে আপনি শান্তিতে থাকতে পারবেন না। জামায়াতে ইসলামী, বিএনপি তারা যদি সরকার গঠন করতে চায় তাহলে আমার সাথে বসতে হবে। এনসিপি তারা যদি বেঁচে থাকতে চায়, বাংলাদেশে থাকতে চায়, তাহলে আমাকে তাকে ব্যাখ্যা করতে হবে সে অপরাধ করেছে এবং বিচারের জন্য তাদের সাজা হতে হবে। আমরা কাউকে ছেড়ে দেব না। যেখানে আপনি আমার বাড়ির কথা আপনি এখানে তুলছেন, আমার একটা বাড়ি, সেখানে আমার পিতা সেখানে আমাদেরকে বড় করেছেন, সেটা আসলে আমার বাবার, কিন্তু আমার দাদার বাড়ি, কিন্তু সেটা আমার বাবার বাড়ি নয়। কারণ আমার বাবা যেহেতু নিজে বাড়ি করতে পারেননি, আমার বড় চাচা, বড় ফুপু, তাদেরকে আমার দাদা জমি দিয়েছেন, সেই জমিতে তারা বাড়ি করে আছে। কিন্তু আমার বাবা যদি আজীবন রাজনীতি করায়, তার নিজের জায়গাটা আমার দাদা মেজো ছেলেকে দিয়ে গিয়েছিলেন, কারণ তার যেহেতু বাড়ি করা হবে না বা তার জমি কেনা হবে না, এটা ছাড়া তার কিছুই ছিল না, কোনো জমি। সেভাবে সে রাজনীতি করেছে, সেটা মুখ্য নয়। আজকে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরকে আপনি ধুলে মিশিয়ে দিয়েছেন। আপনি বাংলাদেশের সাধারণ কর্মীদের আজকে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে, সেখানে আমি কিছুই না। আমাদের প্রত্যেকটা পরিবারের মধ্যে স্বজন হারানোর বেদনা আছে। আমার মা মারা গিয়েছে, সেটা যেভাবেই হোক বোমা বিস্ফোরণে মারা গিয়েছে। আওয়ামী লীগের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ সবসময় আমরা করেছি এবং করব। একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ শুধু একটা দল না। ওই যে পিনাকি একটা বলে না, এটা একটা আমাদের প্রতি সবচেয়ে তাদের ভয় কেন, তারা আমাদের প্রতি সবচেয়ে ভয় কেন, কারণ তারা খুব ভালো করে জানে আওয়ামী লীগ কি জিনিস। আমাদের সাবেক সাধারণ সম্পাদক যেটা বলেছেন সৈয়দ আশরাফ, যাকে হারিয়ে কিন্তু আমাদের অনেক সাংগঠনিক ক্রাইসিসে পড়তে হয়েছে। সৈয়দ আশরাফ সাহেব যদি বেঁচে থাকতেন, আজকে হয়তো আমাদের নেত্রীর জন্য অনেক কিছু সহজ হতো, অনেক কিছু আন্তর্জাতিক চাপ সামলানো বা অনেক বিষয়ে কিন্তু অনেক সহযোগিতা তিনি হয়তো পেতেন। তিনি একটা কথা বলেছিলেন, তার জীবনের সর্বশেষ ভাষণ, এবং আমি বলবো সর্বশ্রেষ্ঠ ভাষণ ছিল, যেটার জন্য আওয়ামী লীগের নেতা কর্মীরা মনে রাখবে তাকে। তিনি বলেছিলেন যে আওয়ামী লীগ একটা অনুভূতি। এই অনুভূতি কিভাবে সৃষ্টি হয়েছে? এই অনুভূতি আপনার ঘরে রক্তক্ষরণ হয়েছে, আমার ঘরে রক্তক্ষরণ হয়েছে, আমার কর্মীর ঘরে রক্তক্ষরণ হয়েছে, আমাদের স্বজন হারা হয়েছে, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের কর্মী তারা কারাগারে গিয়েছে। এই যে অত্যাচার এবং নির্যাতনের যে আবেগ, তার ফলশ্রুতিতে যে প্রতিক্রিয়া, বঙ্গবন্ধুর রক্ত, শেখ রাসেলের রক্ত, শেখ জামালের রক্ত, শেখ কামালের রক্ত, বেগম মুজিবের রক্ত, সেনিয়াবদের রক্ত, শেখ মনির রক্ত, সেই রক্ত সৈয়দ নজরুল ইসলামের রক্ত, তাজউদ্দিনের রক্ত, আমাদের জাতীয় চার নেতার রক্ত, এই যে একটা পুঞ্জীভূত আবেগ এবং অনুভূতি, সেই অনুভূতি হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং সেই অনুভূতিকে আপনি কাগজে একটা সার্কুলার দিয়ে সেটাকে ব্যান করতে পারবেন, এবং সেই অনুভূতির প্রতিক্রিয়া কিন্তু ভয়াবহ হবে। কারণ আপনি আমাকে হত্যা করেছেন, আমি বিচার পাওয়ার অধিকার রাখি। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা চাইলে এই যে খুনিদের, তাদের 75-এর খুনিদের বিচার 6 মাসের সামারি ট্রায়ালে করে শাহবাগে যদি তাদেরকে ফায়ারিং স্কোয়াডে দেওয়া হতো, মানুষ তালি দিত, মিষ্টি বিতরণ করত। কিন্তু নৈরাজ্যের রাষ্ট্র শেখ হাসিনা প্রতিষ্ঠা করতে চান নাই বলে স্বাভাবিক বিচার প্রক্রিয়ার মাধ্যমে 5 বছর, 6 বছর, 7 বছর, বিএনপি আসলো 5 বছর, সেখানে আটকে গেল, সবকিছু মিলিয়ে 10 বছর বিচার করে এই খুনিদের বিচারের রায় দিয়েছেন। এর মধ্যে অনেকে পালিয়ে গেল, কারণ শেখ হাসিনা একজন রাষ্ট্রনায়ক। তিনি শুধুমাত্র একটা ওই যে রাজনীতিবিদ, তথাকথিত আমি আপনার আমার মতন রাজনীতি, সেটা একটা, আমাদের অনেক রাজনীতিবিদ আছেন, কিন্তু তিনি রাষ্ট্র পরিচালনার রাষ্ট্রনায়ক। প্রতিষ্ঠানকে কিভাবে শক্তিশালী করতে হবে, দেশের আইন আদালত আছে, রেগুলার ফৌজদারি কার্যবিধিতে বিচার হবে, প্রচলিত দণ্ডবিধিতে শাস্তি হবে, এইটাই হচ্ছে তার দর্শন। এখানে তো আপনি শেখ হাসিনার সাথে বাকিদের পার্থক্য দেখবেন কি, তারা ক্রস ফায়ারে দিয়েছিল আনুষ্ঠানিকতা করতে। এই যে বেগম খালেদা জি, আজকে তিনি অসুস্থ, আমি তার বিরুদ্ধে কিছু বলতে চাই না। মানুষ হত্যা করার পরে অপারেশন ক্লিন হার্ট করে পার্লামেন্টে আইন পাশ করে দিলেন যে বিচার করা যাবে না। এই যে একটা নৈরাজ্যপূর্ণ রাষ্ট্র পরিচালনার দর্শন, এটা তো জননেত্রী শেখ হাসিনা সেই দর্শন না। আপনি তাকে আজকে অনেক কথা বলছেন মিডিয়ার মুখ বন্ধ করে দিয়ে, কিন্তু আটকে রাখতে পেরেছেন? রাশেদ হায়দারকে আটকে রাখতে পেরেছে, নবনীতা চৌধুরীকে আটকে রাখতে পেরেছে। আজকে অনেক সাংবাদিক, কর্মী দলের অনেকেই
আজকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনবিস্ফোরণ হয়েছে। আমাদের কিন্তু এখনো আমাদেরকে তারা উৎখাত করেছে, এখনো 2 বছর হয়নি। এর আগে 11 সরকারের সময় 2 বছর, বিএনপি জামাতের 5 বছর, 7 বছর আমরা কিন্তু ব্যাপক নির্যাতনের মধ্যে থেকে আওয়ামী লীগ দাঁড়িয়েছে। এখনো 17 মাস হয়নি কিন্তু এদের এখন ত্রাহি ত্রাহি অবস্থা। কেন? কারণ কর্মফল, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার কাজ, ভালো কাজগুলোর ফল তিনি সাধারণ মানুষের কাছ থেকে পাচ্ছেন। তাই আজকে তারা শঙ্কিত, আতঙ্কিত। এই আতঙ্ককে আমরা বিচারের দাবিতে পরিণত করতে চাই, বিচারে পরিণত করব, এবং প্রতিবাদ আমাদের প্রতিহত করা এবং প্রতিবাদ করার রাজনীতি অবশ্যই আমরা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ নফেল ভাই। আমাকে একটা কমেন্টস নিতে হবে, একটা প্রশ্ন। উনি ওনার পরিচয়টা গোপন রেখেছেন, উনি অন্যভাবে নাম রেখেছেন, কিন্তু আমার সাথে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা হয়েছে বেশ কয়েকবার। উনি কলকাতায় একজন প্রভাবশালী সাংবাদিক এবং তৃণমূল কংগ্রেসের খুব নাম করা একজন লিডার। উনি প্রশ্ন করেছেন, আসাদুজ্জামান খান কামাল যে ভারতে আছে সেটা তো ভারত সরকার বলেনি, আর ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে চিঠি এসেছে, সেখানে কামাল সাহেবের উল্লেখ তো নেই, ফলে ফেরত দেওয়ার প্রশ্নটা কোথায়? আপনার মতামত কি? কারণ আমাদের ডাস্টবিন শফিক বলেছেন যে আসাদুজ্জামান খান কামালকে দিয়েই প্রত্যাবর্তন শুরু হবে। এই বিষয়টা তো ওনার এই প্রশ্নটা ছিল আপনার। দেখুন, এই যে আমি কেন বিশেষণ বলে কাউকে অপমানিত করতে চাই না, মানুষকে অপমানিত করার রাজনীতি আমরা করি না। তবে ওই বিজিএমই এর সভাপতি একটা ভালো কথা বলেছে, উন্মাদের মতো কথা বলে। এই যে শফিক, প্রেস সচিব ইউনূস সাহেবের, উন্মাদ কি বলছে না বলছে সেটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। পৃথিবীর কোন দেশ, ভারত বলেন, শ্রীলঙ্কা বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, এই যে একটা উদ্ভট ট্রায়াল, 3 মাসের শুনানিতে, ট্রায়াল তো হয়নি, সওয়াল জবাবও হয়নি, একটা প্রেজেন্টেশন হয়েছে। এটা প্রেজেন্টেশনের সরকার, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের সরকার আর অডিও ভিডিও সরকার। এই অডিও ভিডিও করে যে সমস্ত আপনার ট্রায়াল না করে, সওয়াল জবাব না করে, যেখানে আমাদের সাক্ষ্য আইন বিদ্যমান নাই, সেখানে কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি নাই, সেখানে কোন ধরনের ক্রিমিনাল প্রসিডিওরের নিয়ম ফলো না করে একটা তাদের মতন করে জেরা দিল, কোন সরকার এটা বাস্তবায়ন করবে না এবং এটা ছুঁড়ে ফেলে দিবে, একেবারে স্টেপ ছুঁড়ে ফেলে দিবে। তো সুতরাং একটা উদ্ভট সরকারের, অবৈধ সরকারের উন্মাদ সচিব, যাকে জনগণ বলছে ডাস্টবিন শফিক, সে কি বললো না বললো এগুলোতে কিছুই যায় আসে না। যে ব্যক্তি ভারতের সাংবাদিকদেরকে, ভারতের মিডিয়া পৃথিবীর অন্যতম বড় মিডিয়া, এই ব্যাপারে অনস্বীকার্য, এখানে আমি বলা বা আপনি বলার কিছু নেই, সে বলছে তারা নাকি পশ্চিমা বিশ্বের জুতো লেহন করে। সে একজন সাংবাদিক হয়ে তার দপ্তর থেকে গুগলের কাছে রিকোয়েস্ট পাঠিয়েছে সরকারের বিরুদ্ধে বেআইনি সরকারের বিরুদ্ধে অপবাদের পোস্ট সরিয়ে দিতে। তো এ হচ্ছে শফিক, সে আদর্শিক ভাবে সে হচ্ছে হিজবুত তাহরির মানসিকতা, সে চরমপন্থী একজন ব্যক্তি। এই চরমপন্থী কোনো না কোনো ভাবে ফ্রান্সের একটা সংস্থা, সংস্থা, সংবাদ সংস্থা, সেখানে স্পোর্টস এডিটর হিসেবে ছিল। ব্যুরো চিফ না থাকায় সে দায়িত্ব পালন করার ক্ষেত্রে সে একটা সাংবাদিক, সে বিশাল আন্তর্জাতিক সাংবাদিক বনে গিয়েছে। সুতরাং যে সাংবাদিকের সংবাদ দেয়ার বা সে সেই ধরনের অবস্থান ছিল না কোনো, ব্রডকাস্ট জার্নালিজম বলেন বা প্রিন্ট মিডিয়ার বলেন, তার সেই ধরনের, সেই মানের কোনো সাংবাদিকই না। সে এখন আইনের ব্যাখ্যা দেয়, সে আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দেয়, সে রাষ্ট্র পরিচালনার জ্ঞান দেয়, সে ব্যবসায়ীদেরকে নির্দেশনা দেয়, সে পুলিশের ব্যাপারে কথা বলে, সে হচ্ছে সর্ব বিষয়ে সর্বজ্ঞানী। ওই একটা কথা আছে না যে ওই অল্প বিদ্যা ভয়ঙ্করী, সে অল্প বিদ্যা ভয়ঙ্করী কাজটা করছে, অল্প বিদ্যা ভয়ঙ্করী যেটা কাজ সেটা সে করে যাচ্ছে। এদের কথা আসলে আমরা পাত্তাও দেই না, পৃথিবীর কোনো দেশ দেয় না। সে ওই তথাকথিত অবৈধ চিফ অ্যাডভাইজারের অফিস থেকে বেরিয়ে যদি কালকে প্রেস ক্লাবে গিয়ে যদি সেখানে দাঁড়ায়, এই পদ পদবি যদি তার না থাকে, তাকে তো সেখানে হকাররাই পিটিয়ে মেরে ফেলবে, তাকে সেখানকার ঢাকা শহরের রিক্সাওয়ালারাই থুতু দিয়ে তাকে সেখানে অপমানিত করবে, এবং সেখানে সে দাঁড়িয়ে থাকতে পারবে কিনা 1 ঘন্টার জন্য সেটার সন্দেহ আছে। তো এই ধরনের জনভিত্তিহীন, এই ধরনের উদ্ভট উন্মাদের কথায় কিছু যায় আসে না। বাঘ
জেনারেল ওয়াকারুজ্জামানকে বিপদ ঘিরে ফেলেছে সব দিক দিয়ে। শক্তি এবং দুর্বলতার মধ্যে দাঁড়িয়ে থাকা বাংলাদেশের সামরিক প্রতিষ্ঠানের শীর্ষ অবস্থানে থেকেও জেনারেল ওয়াকারুজ্জামান এক অনন্য ঝুঁকিপূর্ণ অবস্থানে পৌঁছে গেছেন আজ। এটা একই সঙ্গে শক্তি এবং দুর্বলতার সমন্বয়, ক্ষমতা এবং অসহায়তার একটি জটিল মিশ্রণ। জেনারেল জামানের অবস্থা আসলে এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদি আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে 2004 সালের গ্রেনেড বিস্ফোরণ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে চালানো তৎকালীন সেনা পুলিশ অভিযানের সাথে যাদের সংযোগ ছিল, তারা কঠোর রাজনৈতিক প্রতিহিংসার সম্মুখীন হতে পারেন। বেশ কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব ও সেনা অফিসার যারা গ্রেনেড হামলার পরবর্তী অধ্যায়ের সঙ্গে পরিচিত, তারা ব্যক্তিগত আলাপচারিতায় আমাকে জানিয়েছেন, গ্রেনেড হামলায় অভিযুক্ত তারেক রহমানকে সেনা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তার পা ওপরে বেঁধে ঝুলিয়ে, মাথা নিচের দিকে ঝুলিয়ে এমন পালিশ করেছিল তাকে যে তারেক রহমানের মেরুদণ্ডের হাড় ভেঙে যায়। চিকিৎসার জন্যে তাকে লন্ডনে নিয়ে যেতে হয়, হেঁটে বিমানে ওঠার ক্ষমতা ছিল না তার। এই পালিশ করার কাজে নেতৃত্ব দেন আজকের জেনারেল ওয়াকারুজ্জামান। তখন তিনি জুনিয়র অফিসার। বিএনপি দল তাদের যুবরাজের এই হাল করার যে মূল কারিগর যারা ছিল, তাদের বিশেষ করে তাদের নেতা ওয়াকারুজ্জামানকে ক্ষমা যে করবে না এটা নিশ্চিত। অন্যদিকে আওয়ামী লীগ যদি পুনরায় ক্ষমতায় আসে, তাহলে 5 আগস্ট 2024-এ শেখ হাসিনার পতনে তার ভূমিকার জন্য তার বিরুদ্ধে দেশদ্রোহ বা অন্যান্য গুরুতর অভিযোগ আনা যে হতে পারে এটা নিশ্চিত। বেঈমানির শাস্তির চেয়ে বড় শাস্তি ওয়াকার পাবেন একটি বৈধ নির্বাচিত সরকারের অবৈধভাবে পতন ঘটাবার কারিগর হিসেবে। এই পতনের ষড়যন্ত্রে তিনি বিদেশি শক্তির সঙ্গে হাত মিলিয়ে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে বিপন্ন করেছেন। বাংলাদেশ সংবিধানে এর বড় সড় শাস্তির কথা বলা আছে। কি সে কথা বলা আছে পরে বলছি। আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে কে বাঘ আর কে কুমির, কে ডাঙায় আর কে জলে, সেটা যে যার মতো বিচার করবেন। তবে মোদ্দা কথা হলো, ওয়াকারকে ঘিরে ফেলেছে মূলত এই দুজন তো বটেই, যাদের ক্ষমতায় ফেরার সম্ভাবনা বেশি। কিন্তু এই দুই শত্রুর বাইরেও ওয়াকারের আরো শত্রু আছে, যেমন জামাত। তারা ভেবেছিল তাদের নেতাদের 71-এর যুদ্ধ অপরাধে শেখ হাসিনা ফাঁসি দিয়েছিলেন। সেই গায়ের ঝাল মেটাতে তারাও শেখ হাসিনাকে ফাঁসি কাটে ঝোলাবেন বা মব লিঞ্চিং এ ওই 5 আগস্টেই টুকরো টুকরো করবেন। ব্যবস্থা পাকা হয়ে গিয়েছিল, কিন্তু ভারতের চাপে জেনারেল ওয়াকার শেখ হাসিনাকে বিশেষ সেনা বিমানে দিল্লি পাঠিয়ে দেন। এই বিশ্বাসঘাতকতা ভোলেনি জামায়াত। তারা তাদের মুখের গ্রাস এভাবে কেড়ে নেওয়ার জন্যে, বাড়া ভাতে ছাই দেওয়ার জন্যে ওয়াকারকে তারা কিন্তু ধরবেই আজ না হোক কাল। তারা ইউনূস সরকারকে দিয়ে ইতিমধ্যে 15 জন সেনা অফিসারের বাইরে আরো 35 সেনা অফিসারের শুনেছি মোট 50 জনের লম্বা লিস্ট তৈরি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের জন্য। যা খবর সেই তালিকায় আছেন জেনারেল জামান। বর্তমানে এই পরিস্থিতিতে যে কারণে তিনি কিছুটা সুরক্ষিত বোধ করছেন, তা হলো মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। ইউনূস যতক্ষণ প্রশাসনে থাকবেন এবং যতক্ষণ জেনারেল জামান ইউনূসের আজ্ঞাবহ থাকবেন, ততক্ষণ পর্যন্ত জামান কিছুটা নিশ্চিন্ত। এই জন্যই যেটা আগে যেরকম বিবেকের ভূমিকায় অভিনয় করতেন, আজকাল আর তিনি ভুলেও মুখ খোলেন না, বরং ইউনূসকে সেনা পদকে সম্মানিত করেছেন যমুনাতে গিয়ে। পাকিস্তানের সেনানায়ক অপারেশন সিন্দুরে গোহারা হেরে ফিল্ড মার্শাল হয়েছেন, আর বাংলাদেশকে রসাতলে পাঠিয়ে ইউনূস, যিনি নিজে সেনা নন, সেনার কোনো সদস্য নন, তিনি বিশিষ্ট সেনা পদক পেলেন
সেটা হচ্ছে এই ওয়াকারের কাছ থেকে। চমৎকার। কিন্তু এই নিরাপত্তাটি কিন্তু অত্যন্ত সংকটপূর্ণ, মানে ইউনূসের নিরাপত্তা, ইউনূসের কাছ থেকে যে নিরাপত্তা পাচ্ছেন ওয়াকার, এবং বহু বিষয়ের উপর নির্ভরশীল। 2004 সালের গ্রেনেড হামলার মামলায় দেখা যাচ্ছে যে বাংলাদেশের আদালত, মানে ব্যবস্থা, আদালতে বিচার ব্যবস্থা কিভাবে রাজনৈতিক পরিবর্তনের সাথে বিচারের রায় পরিবর্তিত হচ্ছে। 2018 সালে তারেক রহমান এবং অন্যদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। এটা 2004-এর গ্রেনেড মামলায় 2018 সালে 14 বছর ধরে বিচারের পর মৃত্যুদণ্ড দেওয়া হয়। কিন্তু 2024 সালে শেখ হাসিনার পতনের পরে হাইকোর্ট সেই সমস্ত সাজাকে বাতিল করে দেয় এবং তারেক রহমান সমেত সকলকে বেকসুর খালাস দিয়ে দেয়। এই প্রসঙ্গে জেনারেল জামানের অবস্থানও এই ধরনের রাজনৈতিক উত্থান পতনের সাপেক্ষে। যদি বিএনপি ক্ষমতায় আসে এবং 2004-এর ঘটনাগুলিকে নতুন করে মূল্যায়ন করা হয়, তাহলে অনেক সেনা পুলিশ কর্মকর্তার সঙ্গে জেনারেল ওয়াকারুজ্জামানও বিচারের মুখোমুখি হবেন এবং সেটা হবেন মানবাধিকার লঙ্ঘনের দায়ে। আমার আগেই বলেছি, 5 আগস্টে রাইফেল নামিয়ে রেখে নির্বাচিত সরকারের পতন ঘটাবার দায় একান্তভাবে ওয়াকারুজ্জামানের ওপর পড়ে। যাবেন কোথায়? ওই যে বলেছি না, জলে কুমির ডাঙায় বাঘ। একদিকে ইউনূস প্রশাসনের স্থায়িত্ব নিয়ে প্রবল অনিশ্চয়তা, অন্যদিকে বর্তমান ইউনূস সরকার ইতিমধ্যে 15 জন সিনিয়র সেনা অফিসারের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, যারা শেখ হাসিনার আমলের মানবাধিকার লঙ্ঘনের নানান অভিযোগে অভিযুক্ত। জেনারেল জামান এটা আটকাতে অনেক তদবির করেও ব্যর্থ। ইউনূস সরকারের এই পদক্ষেপ পরিষ্কারভাবে দেখায় যে ইউনূস সরকার সামরিক প্রতিষ্ঠানের বিরুদ্ধেও কঠোর অবস্থান নিতে প্রস্তুত। তবে বর্তমান পর্যায়ে জেনারেল জামানকে সরাসরি লক্ষ্য করা হয়নি, এখনো তাকে দয়া দেখানো হচ্ছে। কিন্তু ওই মে মাসের জ্বালাময়ী হুমকি ধমকির, গত মে মাসে যেটা তিনি দিয়েছিলেন অফিসার্স অ্যাড্রেসে সেনানিবাস থেকে, সার বিন্দু মাত্র এখন যদি ওয়াকার দেখান, তিনি অভিযুক্ত হবেন সঙ্গে সঙ্গে। আর অভিযুক্ত হলেই নতুন আইনে জেনারেলের চাকরিও নট হয়ে যাবে। সার্কাসের ট্র্যাপিজের খেলা দেখেছেন, সেই খেলা খেলছেন জেনারেল জামান। আর এই খেলা খেলতে গিয়ে তিনি নিজের নাক কেটেছেন, সেই সঙ্গে দেশপ্রেমিক সেনাবাহিনীর নাক বলতেও আর কিছু রাখছেন না। ইউনূসের চেলা চামুন্ডারা দিন রাত খিস্তির বন্যা বইয়ে দিচ্ছে ওয়াকারের নামে, সেনার নামে, তাকে কুকুর বলে গালি দিচ্ছে, এই সমস্ত কিছু। কিন্তু এসব সত্ত্বেও ওয়াকারুজ্জামান তিনি কি করছেন? সকলকে বেকসুর খালাস দিয়ে দিচ্ছেন, বলছেন যে এরা তো বাচ্চা ছেলে। তিনি ওই যে বললাম যে কথাটা বলছেন, পৃথিবীতে এমন দ্বিতীয় কোনো দেশ পাবেন না যার আর্মি চিফ এতটা দুর্বল, এতটা আত্মমর্যাদাহীন। একটু পুরোনো দিনের বাংলায় একটু গালাগাল হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি কথাটা, সেটা হচ্ছে ওয়াকারুজ্জামান এতটা ধ্বজভঙ্গ সেনাপ্রধান হতে পারে সেটা কেউ ভাবা যায়নি। জেনারেল জামান ইউনূস সরকারের সাথে সহযোগিতা করছেন ক্ষমতা ধরে রাখার জন্য, অপরাধীর কাঠগড়ায় যাতে না দাঁড়াতে হয় তার জন্য। ইউনূস প্রশাসনের সাথে তার সম্পর্ক খারাপ হলে তার অবস্থান দুর্বল হয়ে যাবে। কোন জেনারেল যে এমন দুর্বল মেরুদণ্ডের হতে পারে, ভারতের সেনা কর্তৃপক্ষ সেটা আন্দাজও করতে পারেনি। পারলে এই লোকটার পেছনে এত সময় ও শ্রম ব্যয় করতো না। কমাস আগে মধ্য আফ্রিকা সফর সেরে ফেরার সময় সামরিক অভ্যুত্থান থেকে তাকে বাঁচাতো না ভারতের গোয়েন্দারা। বাংলাদেশের মিলিটারি ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে যেখানে সেনা নেতৃত্ব রাজনৈতিক পরিবর্তনের সময় বিপদে পড়েছে। 1975 সালের পরবর্তী সেনা অভ্যুত্থান থেকে শুরু করে 1-11 সরকারের সময় পর্যন্ত সামরিক প্রশাসন সবসময় পরবর্তী সরকারের দৃষ্টিকোণ থেকে বিচারের মুখে পড়েছে। জামানের ক্ষেত্রে এই ঐতিহাসিক প্যাটার্ন একটি বড় হুমকি। জেনারেল জামানের ভবিষ্যৎ এখন 3টি মূল ফ্যাক্টরের উপর নির্ভর করছে। প্রথমত, ফেব্রুয়ারি 2026-এ পরিকল্পিত নির্বাচনের ফলাফল এবং কোন রাজনৈতিক দল ক্ষমতায় আসে তার উপর। আবার সেই রাজনৈতিক দল তাকে ক্ষমা করবে কিনা,
খবর আছে ওয়াকার হাসিনার সঙ্গে যোগাযোগ করেছেন, কথা বলেছেন। এই জন্যই শেখ হাসিনা তার পতনের পেছনে ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে যে সাক্ষাৎকারগুলো বর্তমানে কিছুদিন ধরে দিচ্ছেন, তার কোথাও এই সেনার ভূমিকা, ওয়াকার উজ্জামানের ভূমিকা নিয়ে আজকাল কিছু বলছেন না। দ্বিতীয়ত, ইউনূস প্রশাসনের স্থায়িত্ব এবং তার আন্তর্জাতিক অবস্থান। ইউনূস যতদিন ক্ষমতায় থাকবে তার তাবেদারি করে ওয়াকার ক্ষমতায় থাকবে। এখন ইউনূস যদি ফেব্রুয়ারির নির্বাচনটাকে যদি আরো 2 বছর 1-5 বছরের জন্য পিছিয়ে নিয়ে যায়, তাতে ওয়াকার উজ্জামান কিচ্ছু বলবে না, দেখে নেবেন। দ্বিতীয়ত, পাকিস্তান এবং পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সেনা প্রধানদের মতোই আন্তর্জাতিক সম্প্রদায় এবং আন্তর্জাতিক আইনের ভূমিকা, যেখানে একজন সেনা নেতা যুদ্ধ অপরাধ এবং মানবাধিকার লঙ্ঘনের জন্য বিচারের সম্মুখীন হতে পারেন, এটা এড়াতে পারবেন না ওয়াকার উজ্জামান। জুলাই অভ্যুত্থানের সেনা একেবারে অহিংসার রাস্তায় যে গোড়া থেকে ছিল তা তো নয়। এবার আসি, তারাও গুলি চালিয়েছে। এবার আসি সরকার পতনের পর কি শাস্তি হতে পারে ওয়াকার উজ্জামানের, সেই বিষয়টিতে। ইউনূস আমলের বর্তমান ট্রাইব্যুনাল থাকলে জামাত যে শাস্তি দিতে চাইবে সেটাই হবে। আইন, সেখানে আইনের কোনো বাধ্যবাধকতা নেই। বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ও অন্যদের পেটানোর দায়ে মানবাধিকার লঙ্ঘনের মামলা হবে, তাতে বেশ কয়েক বছরের অনিবার্য কারাবাস। আর আওয়ামী লীগ ক্ষমতায় এলে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হবেন, নির্বাচিত না হলেও পরেও নির্বাচনে দাঁড়ানো যায়, তখন ওয়াকারের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চালু হতে পারে। আর তার কি শাস্তি? কারণ ততদিন আবার ওয়াকার তিনি কিন্তু রিটায়ার করে যাবেন। তার কি শাস্তি? বলি সে কথা। বাংলাদেশের সংবিধানে দেশদ্রোহ বা রাষ্ট্রদ্রোহ সম্পর্কিত শাস্তির বিধান অনুচ্ছেদ 7 ক-এ নির্ধারিত হয়েছে। সংবিধানের অনুচ্ছেদ 7 ক অনুযায়ী যে কোনো ব্যক্তি যদি শক্তি প্রদর্শন বা শক্তি প্রয়োগের মাধ্যমে অথবা অন্য কোনো অসাংবিধানিক পন্থায় সংবিধান বা এর কোন অনুচ্ছেদ রদ, বাতিল বা স্থগিত করে, অথবা ওইরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে, বা সংবিধান এবং এর কোনো বিধানের প্রতি নাগরিকের আস্থা, বিশ্বাস বা প্রত্যয় পরাহত করে, অথবা ওইরূপ করার জন্য উদ্যোগ গ্রহণ বা ষড়যন্ত্র করে, তাহলে তার এই কার্য রাষ্ট্রদ্রোহিতা হবে এবং সেই ব্যক্তি রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী হবে। অনুচ্ছেদ 7 ক-এর 3 নম্বর দফায় বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধে দোষী ব্যক্তি বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী দেওয়া সর্বোচ্চ শাস্তিদণ্ডে দণ্ডিত হবে। এইবার এই সর্বোচ্চ শাস্তির মানেটা নিয়ে ব্যাখ্যার পার্থক্য আছে। এর অর্থ হলো, সংবিধান নিজে কিন্তু মৃত্যুদণ্ডের কথা বলেনি, বরং এটি বাংলাদেশের দণ্ডবিধি 1860-এর প্রাসঙ্গিক ধারা, তার দ্বারা নির্ধারিত হয়। বাংলাদেশের দণ্ডবিধির 124-এর ক ধারা অনুসারে যে ব্যক্তি লিখিত বা মৌখিক শব্দাবলী, চিহ্ন বা দৃশ্যমান প্রতীকের মাধ্যমে আইন বলে গঠিত সরকারের প্রতি ঘৃণা বা বিদ্বেষ সৃষ্টি করে, বৈরিতা সৃষ্টি করে, যেটা ওয়াকার উজ্জামান করেছেন শেখ হাসিনার সরকারের প্রতি, সেই ব্যক্তি এই শাস্তিগুলোর একটিতে দণ্ডিত হবে। কি? যাবজ্জীবন বা তার চেয়ে কম মেয়াদের কারাদণ্ড, সেই সাথে অর্থদণ্ড, অথবা 3 বছর মেয়াদি কারাদণ্ড এবং সেই সাথে অর্থদণ্ড, অথবা তৃতীয়ত শুধুমাত্র অর্থদণ্ড। এ কথা উল্লেখযোগ্য যে দণ্ডবিধির ধারায়, এই 124-এর ক ধারায় মৃত্যুদণ্ডের বিধান নেই। সর্বোচ্চ শাস্তি বলা হয়েছে যাবজ্জীবন। সুতরাং মৃত্যুদণ্ড না হোক, উনি তো আবার শেখ হাসিনার